আচ্ছা, কিভাবে একটা বানর সদৃশ প্রাণী থেকে আজকের মানুষের জন্ম হলো? ফ্রেডরিক অ্যাঙ্গেলসের একটা যুগান্তকারী প্রবন্ধে এর উত্তর লুকিয়ে আছে। সেখানে বলা হচ্ছে, শ্রম শুধু সম্পদই তৈরি করে না, বরং স্বয়ং মানুষকেও তৈরি করেছে। চলুন এই অসাধারণ ধারণাটির গভীরে প্রবেশ করা যাক। অ্যাঙ্গেলস একেবারে শুরুতেই একটা বোমা ফাটানোর মতো কথা বলেছেন। স্বয়ং মানুষই হল শ্রমের সৃষ্টি। ভাবা যায়, শুধু এই একটা কথাই তার পুরো যুক্তির মূল ভিত্তি। এর মানে হল আমাদের মানুষ হিসাবে পরিচয়টাই দাঁড়িয়ে আছে আমাদের চারপাশের পৃথিবীকে বদলে দেওয়ার ক্ষমতার ওপর। এই যে পুরো বিবর্তনের জার্নিটা, এটাকে আমরা ৬টা ধাপে ভেঙে দেখব। প্রথমে বুঝব শ্রম জিনিসটা কি, তারপর দেখব কিভাবে সোজা হয়ে দাঁড়ানোটা সব বদলে দিল। এরপর হাতের বিকাশ, ভাষা ও মস্তিষ্কের জন্ম, প্রকৃতির ওপর আমাদের নিয়ন্ত্রণ এবং সবশেষে সেই নিয়ন্ত্রণের কিছু অপ্রত্যাশিত পরিণতির কথা। অর্থনীতিবিদরা সাধারণত কি বলেন? যে শ্রম থেকেই সব সম্পদ আসে। কিন্তু অ্যাঙ্গেলস বলছেন, দাঁড়ান, গল্পটা তার চেয়েও অনেক বেশি গভীর। তার মতে শ্রম হলো আমাদের মানুষ হিসেবে টিকে থাকার প্রধান শর্ত। মানে সম্পদ তৈরিরও অনেক আগে শ্রম আমাদেরকেই তৈরি করেছে। তাহলে অ্যাঙ্গেলসের চোখে এই শ্রম জিনিসটা আসলে কি? এটা হলো সেই মূল শক্তি যা প্রকৃতির বিভিন্ন উপাদানকে একটা নতুন রূপ দেওয়ার মধ্যে দিয়ে আমাদের পুরো বিবর্তনের প্রক্রিয়াটাকেই চালু করে দিয়েছিল। এটা নিছক কাজ করা নয়, এটা হলো কিছু সৃষ্টি করার ক্ষমতা। আমাদের এই গল্পটা শুরু হচ্ছে লক্ষ লক্ষ বছর আগে। আমাদের পূর্বপুরুষরা যখন ৪ পা ছেড়ে প্রথমবার দুটো পায়ের ওপর সোজা হয়ে দাঁড়ানোর চেষ্টা করল, সেই মুহূর্তটাকেই বলা যায় মানুষ হয়ে ওঠার পথে প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। পার্থক্যটা কিন্তু একদম চোখে পড়ার মতো, তাই না? বানরকে হাঁটার জন্য এখনও হাতের সাহায্য নিতে হয়, কিন্তু সোজা হয়ে দাঁড়ানোর ফলে আমাদের হাত দুটো পুরোপুরি মুক্ত হয়ে গেল। আর এই মুক্ত হাত দুটোই ছিল একটা গেম চেঞ্জার। এখান থেকেই আমাদের প্রযুক্তি আর সংস্কৃতির আসল শুরু। আর এই যে দুটো হাত মুক্ত হলো, এখান থেকেই তো আসল খেলাটা শুরু হলো। অ্যাঙ্গেলসের কথাটা খুব চমৎকার। হাত শুধু শ্রমের একটা অঙ্গই নয়, হাত নিজেই শ্রমের একটা ফল। এর মানে হলো আমরা যত কাজ করতে থাকলাম, আমাদের হাতও তত উন্নত আর দক্ষ হতে থাকল। একবার ভাবুন তো ব্যাপারটা, যে হাত দিয়ে আমাদের পূর্বপুরুষরা শুধু ফল পাড়ত বা মাটি খুঁড়ত, হাজার হাজার বছরের বিবর্তনে আর শ্রমের মাধ্যমে সেই হাতই রাফেলের মতো শিল্পীর ছবি আঁকছে বা পাগানিনির মতো কম্পোজারের সুর তৈরি করছে। অন্যদিকে একটা বানরের হাত দিয়ে কিন্তু সামান্য একটা পাথরের ছুরিও বানানো সম্ভব না। কি অসাধারণ একটা রূপান্তর! কিন্তু এই পরিবর্তনের প্রভাবটা শুধু হাতেই থেমে থাকেনি। অ্যাঙ্গেলস এখানে ডারউইনের একটা দারুণ তত্ত্বের কথা বলেছেন, বিকাশের পরস্পর সম্পর্কের নিয়ম। সহজ করে বললে ব্যাপারটা অনেকটা ডমিনো এফেক্টের মতো। শরীরের একটা অংশের যখন উন্নতি হয়, তখন তার প্রভাবে অন্য অংশগুলো বদলাতে শুরু করে। হাতের এই বিকাশ আমাদের পুরো শরীরটাকেই বদলে দিয়েছিল। তো হাত মুক্ত হলো, শ্রম আরও জটিল হলো। এর পরের ধাপটা ছিল আরও অবাক করার মতো। এই শ্রমই আমাদের মধ্যে ভাষা আর মস্তিষ্কের মতো দুটো সবচেয়ে শক্তিশালী জিনিস তৈরি করতে সাহায্য করেছে। দেখুন, পুরো প্রক্রিয়াটা কি দারুণ যৌক্তিক। একা একা কাজ করার বদলে যখন একসাথে কাজ করার প্রয়োজন হলো, মানে যৌথ কর্মোদ্যম, তখন একে অপরের সাথে যোগাযোগের প্রয়োজন পড়ল। আর সেই প্রয়োজন থেকেই জন্ম হলো ভাষার। আর শেষ পর্যন্ত এই উন্নত শ্রম আর ভাষা দুটো মিলে আমাদের মস্তিষ্ককে আরও বড় আর জটিল হতে উদ্দীপনা জুগিয়েছে। আর এই সব কিছুর ফল কি দাঁড়ালো? মানুষ আর অন্য সব প্রাণীর মধ্যে একটা আকাশ পাতাল তফাৎ তৈরি হয়ে গেল। আর সেটা হলো প্রকৃতির সাথে সম্পর্কের ক্ষেত্রে। মানুষ ধীরে ধীরে প্রকৃতির ওপর এক ধরনের প্রভুত্ব করতে শিখল। আসল পার্থক্যটা হলো উদ্দেশ্যের। দেখুন, পশুরা প্রকৃতিকে শুধু ব্যবহার করে, মানে বেঁচে থাকার জন্য যা দরকার তা নেয়। তাদের কার্যকলাপের ফলে প্রকৃতিতে যে বদল আসে তা প্রায় আকস্মিক। কিন্তু মানুষ নিজের লক্ষ্যের জন্য প্রকৃতিকে দখল করে। আমরা শুধু প্রকৃতিতে থাকি না, আমরা একে নিজেদের প্রয়োজন মতো বদলে ফেলি। একটা সহজ উদাহরণ দিই। ধরুন, একদল হরিণ একটা জঙ্গলের গাছপালা খেয়ে শেষ করে দিল। তারা কিন্তু না জেনেই এটা করল। অন্যদিকে মানুষ যখন জঙ্গল পরিষ্কার করে, তখন সে জেনে শুনেই করে। কারণ সে জানে যে সেখানে ফসল লাগালে কয়েক গুণ বেশি ফলন পাওয়া যাবে। এটাই হলো পরিকল্পিত পরিবর্তন।
কিন্তু গল্পের এখানেই শেষ নয়, বরং এখান থেকেই একটা অন্যরকম মোড় নিচ্ছে। অ্যাঙ্গেলস আমাদের একটা বিষয়ে খুব সতর্ক করেছেন। তিনি বলছেন, প্রকৃতির ওপর আমাদের প্রত্যেকটা জয়ের জন্য প্রকৃতি আমাদের থেকে প্রতিশোধ নেয়। ইতিহাসে তো এমন জয়ের কোনো অভাব নেই, তাই না? মেসোপটেমিয়াতে চাষের জন্য বন কেটে ফেলা, আল্পস পর্বতে পশুপালনের জন্য জঙ্গল সাফ করা, পুরো ইউরোপে আলুর চাষ ছড়িয়ে দেওয়া বা বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কার, এগুলো তো সবই একসময় বিরাট সাফল্য হিসেবে দেখা হতো। কিন্তু এর জন্য কী দাম দিতে হলো? মেসোপটেমিয়ার সেই জঙ্গল আজ মরুভূমি। আলুর ওপর অতিরিক্ত নির্ভরতার কারণে একসময় স্ক্রোফ্লার মতো রোগ ছড়িয়ে পড়েছিল। এমনকি বাষ্পীয় ইঞ্জিনের মতো আবিষ্কারক সমাজে এক নতুন ধরনের শোষণ আর শ্রেণী সংগ্রামের জন্ম দিয়েছে। প্রকৃতির প্রতিশোধ সব সময় সরাসরি আসে না। অ্যাঙ্গেলসের এই কথাটা আমাদের বারবার মনে করিয়ে দেয়, আমরা যতই উন্নতি করি না কেন, আমরা আসলে প্রকৃতিরই একটা অংশ, তার মালিক নই। আমরা যখনই ভাবি যে আমরা প্রকৃতিকে জয় করে ফেলেছি, তখনই হয়তো কোনো অপ্রত্যাশিত আর বিধ্বংসী পরিণতির বীজ বোনা হয়ে যায়। আর অ্যাঙ্গেলসের মতে এই সমস্যার গোড়াটা কোথায়? তার বিশ্লেষণ অনুযায়ী সমস্যাটা হল পুঁজিবাদী উৎপাদন ব্যবস্থায়, যা কেবল তাৎক্ষণিক লাভের দিকে তাকিয়ে থাকে। আর এর ফলে দীর্ঘমেয়াদী প্রাকৃতিক বা সামাজিক কি ক্ষতি হতে পারে সেদিকে তার কোনো নজরই থাকে না। অ্যাঙ্গেলসের এই লেখা তো ১০০ বছরেরও বেশি পুরনো, কিন্তু তার তোলায় এই প্রশ্নটা কি আজও আমাদের ভাবায় না? আজকের এই প্রযুক্তির যুগে আমরা প্রতিদিন যেসব কাজ করছি তার অপ্রত্যাশিত ফলাফল কি হতে পারে? প্রকৃতি হয়তো আমাদের কোনো ভুলের জন্য প্রতিশোধ নেওয়ার প্রস্তুতি দিচ্ছে। এই ভাবনাটা কিন্তু চলতেই থাকে।